হ্যালো সবাইকে, আমি সম্ভাবনা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আমাদের যে চ্যাপ্টারটা আমরা কন্টিনিউ করছিলাম, সেটার আজকে আমরা যে লাস্ট লেকচারে আজকে হচ্ছে আমরা এসে পৌঁছেছি। এই লেকচারটা কমপ্লিট করার পরে আমরা একটা কোয়েশ্চেন আনসার টাইপের একটা ক্লাস রাখবো, যেখানে তোমাদেরকে কিছু বেসিক ম্যাথমেটিক্যাল প্রবলেমস সেগুলোর করে আমরা সেগুলোর আনসার বের করতে পারি। আর কিছু বেসিক এমনি জিনিস যেগুলো হচ্ছে ধরো হয়তো আমরা আমাদের যে আমরা এই 8টা লেকচার কভার করেছি এর মধ্যে আমরা হয়তো করিনি বা করেছি। তো সেই সমস্ত জিনিসগুলোর আনসার আমরা কিরকম করে করতে পারি সেই জিনিসগুলো আমরা সেই একটা লেকচার রাখবো, যার মধ্যে হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা দেখব। তার আগে যে থিওরিটিক্যাল যে যতটুকু পার্ট তোমাদের আছে আমাদের আছে, সেই থিওরিটিক্যাল পার্টটুকু আজকে হচ্ছে আমরা কমপ্লিট করবে। ঠিক আছে? ওকে। তো পড়া স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট তোমরা খুবই ইজিলি পেয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে চলো স্টার্ট করি আজকের পড়া দিয়ে। আজকে ফার্স্ট যে জিনিসটা আমরা করবো সেটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। সেটা কি? সেটা হলো ইলেকট্রোফোরেসিস। আচ্ছা, এবার আমরা যখন কোলয়েড করেছিলাম, তো কোলয়েডের আমরা বিভিন্ন ধর্ম দেখেছি, তাই না? কোলয়েডের আমরা বিভিন্ন ধরনের ধর্ম দেখেছি। আমরা দেখেছি যে কোলয়েড কিরকম হলে মানে কোলয়েডের বিস্তার মাধ্যম আর বিস্তার দশাটার পার্থক্যের জন্য কোলয়েড কিরকম ধরনের হতে পারে, কিরকম ধরনের ব্যবহার করতে পারে, সেই জিনিসটাকে আমরা দেখেছি। আজকে আমরা কোলয়েডের একটা অন্য টাইপের ধর্ম দেখি। ঠিক আছে? ইলেকট্রোফোরেসিস বোঝার আগে আমাদেরকে আর একটা জিনিস একটু ছোট্ট করে যদি আমরা দেখে নিই, তাহলে হয়তো আমাদের সুবিধা হবে। আচ্ছা, আমরা মনে আছে আমরা করেছিলাম হাইড্রোসল, তাই না? আমরা এরোসল, তো সল জাতীয় জিনিস আমরা হচ্ছে করেছিলাম। ঠিক আছে? সল এবার সল জিনিসটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে সল কি? ধরো যদি আমরা লিখি সল, তাহলে সল কি? সল কোনটাকে আমরা সল বলি? ঠিক আছে, সল আমরা কোনটাকে বলবো? সল আমরা সেই ধরনের কোলয়েডকেই আমরা সল বলবো, যার মধ্যে বিস্তার মাধ্যমটা আমার কি হবে? বিস্তার মাধ্যমটা আমার হবে হচ্ছে তরল। আর তার মধ্যে আমার যে বিস্তার দশাটা থাকবে, সেই দশাটা কি থাকবে? দশাটা হবে হচ্ছে কঠিন। কি বললাম? সল আমরা কোন ধরনের কোলয়েডকে বলবো? যে কোলয়েডের মধ্যে বিস্তার মাধ্যমটা আমাদের হবে হচ্ছে তোমার তরল, মানে লিকুইড। আর আমাদের যে বিস্তার দশাটা হবে, দশাটা কি হবে? দশাটা হবে হচ্ছে কঠিন বা সলিড। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? বললাম যে বিস্তার বিস্তার মাধ্যমটা কি হবে বললাম? তরল। আর কি বললাম? বিস্তার দশা। বিস্তার দশাটা কি হবে? বিস্তার দশাটা হবে হচ্ছে আমাদের কঠিন। বোঝা গেল? তাহলে এরকম যখন আমাদের কোনো একটা কোলয়েড থাকবে, সেই কোলয়েডটাকে আমরা কি বলবো? সল। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যখন সলের কথা বলছি, সলের কথা আমরা এখন কেন বলছি সেটা তোমরা একটু পরে ধরতে পারো যে সলের কথা কেন বলা হচ্ছে। এবার এখানে আরেকটা যেটা কথা, যে ধরো আমাদের একটা তরল মাধ্যমের মধ্যে আমাদের একটা আহ এই ধরো এটা আমাদের একটা তরল মাধ্যম। ঠিক আছে? এই তরল মাধ্যমটার মধ্যে কি আছে? আমাদের কঠিন কণা আছে। কঠিন কণা আছে, যেটা যে কণাটার থাকার ফলে কি তৈরি হচ্ছে? কোলয়েডটা তৈরি হচ্ছে। ঠিক আছে? এবার তরলের মধ্যে কঠিন কণাটার থাকার ফলে কোলয়েড তৈরি হচ্ছে। এবার এখানে আমাদের যেটা আরেকটা জিনিস জানতে হবে, যে কি হয় যে যখন আমাদের সল গুলো হয় না, বা কোলয়েড যেটা হয়, কোন একটা পার্টিকুলার কোলয়েডের একটা নির্দিষ্ট ধরনের চার্জ থাকে, একটা নির্দিষ্ট ধরনের আধান থাকে একটা কোলয়েডের। ঠিক আছে? একটা নির্দিষ্ট কোলয়েডের একটা নির্দিষ্ট ধরনের চার্জ থাকে। সব কোলয়েডেরই চার্জ থাকে তা না। কিছু কোলয়েড থাকে যে কোলয়েড গুলোর একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ থাকে। ঠিক আছে? এবার সেই চার্জ গুলো কিরকম হবে? যেমন ধরো যদি আমরা বলি যে FeOH হোল থ্রাইস, ঠিক আছে? এটাকে আমরা বলবো ফেরিক হাইড্রোক্সাইড। ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইডের মধ্যে তুমি ধরো এখানে কি হচ্ছে, এটা কি কি আয়নে ভাঙছে? এটা দেখো ভাঙছে হলো Fe3+, আর কি 3OH-। এটা এই দুটো আয়নে হচ্ছে ভেঙে যাচ্ছে। এবার এই কোলয়েডটার মধ্যে কি হয়? এই যে Fe3+, এই আয়নটা হচ্ছে এই কোলয়েডের মধ্যে, মানে কঠিন মাধ্যমের মধ্যে
মানে FeOH হোল থ্রাইসটা আছে। এবার তরলের মধ্যে হচ্ছে আমার, যদি আমরা জল ধরি, তাহলে কি হচ্ছে যে যে কোলয়েডটা তৈরি হচ্ছে তার মধ্যে Fe3+টা কি হচ্ছে, Fe3+টা হচ্ছে শোষিত হচ্ছে, Fe3+টা শোষিত হচ্ছে। তাই জন্য কি হচ্ছে, এই যে এখানে চার্জ গুলো তৈরি হচ্ছে না, এই যে আমাদের কোলয়েডের যে বৃহৎ কণাগুলো, এগুলো কি হয়ে যাচ্ছে, পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাচ্ছে, পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাচ্ছে। যদি আমাদের বলে যে আমাদের একটা ধনাত্মক আধান বিশিষ্ট কোলয়েডের উদাহরণ কি হবে, তাহলে আমরা বলতেই পারি যে ফেরিক হাইড্রোক্সাইড আমাদের একটা তোমার পজিটিভ আধান যুক্ত একটা কি হবে, একটা পজিটিভ আধান যুক্ত একটা সল তৈরি হবে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, সেখানে Fe3+ আয়নটা হচ্ছে শোষিত হচ্ছে। Fe3+ আয়নটা শোষিত যদি হয়, তাহলে কি হবে, এই টোটাল যে সিস্টেমটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। সেজন্য এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ধনাত্মক আধান বিশিষ্ট কোলয়েড বা সল। বোঝা গেল? আচ্ছা, এবার সেরকম ভাবেই ধরো যদি আমরা বলি যে এটা আমাদের একটা সিস্টেম আছে, এবার এই সিস্টেমের মধ্যে এখানে আমাদের তোমার তরল আছে বিস্তার মাধ্যমে, আর বিস্তার দশায় যে আমাদের কঠিন কণাগুলো আছে। এবার আমরা ধরলাম এটা আমরা কার তোমার সয়েল নিলাম, A2S3, ঠিক আছে, আর্সেনিক সালফাইড। এবার আর্সেনিক সালফাইডে যদি আমরা এখান থেকে সলিউশন নিই, তাহলে এটা কিসে কিসে ভাঙবে, এটার আয়ন গুলো কিসে ভাঙবে, এটা ভাঙবে হলো তোমার, এখানে কি দেখা যাচ্ছে লিখলে, নাকি আমি উপরে লিখছি তাহলে? ওকে, আচ্ছা, তাহলে এটা কিসে কিসে ভাঙবে, এটা ভাঙবে হচ্ছে S3+ আর S2-। এবার এখানে কি হচ্ছে, S2-, যেটা এই S2-টা এখানে শোষিত হচ্ছে, এখানে দশার যে S2-টা সেটা এখানে শোষিত হচ্ছে। যার ফলে কি হচ্ছে, যার ফলে এটার যে আধানটা তৈরি হচ্ছে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, এই যে গোলায়ারটা তৈরি হচ্ছে, এই গোলায়ারটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না? তো এই গোলায়ারটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদের একটা নির্দিষ্ট যে ফ্লুইড থাকে বা একটা যে সল থাকে, সেটার একটা নির্দিষ্ট ধরনের ধনাত্মক বা একটা নির্দিষ্ট পরিমাণের ঋণাত্মক আধান সেটার মধ্যে থাকবে। সেটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের কিসের পোলার সেটার উপরে। তো এখানে তোমাদের বেসিক্যালি বইয়ে যেই উদাহরণগুলো দেওয়া আছে তার মধ্যে FeOH হোল থ্রাইস আর S2S3 এ দুটোই হচ্ছে বেসিক্যালি দেওয়া। তো তোমরা এ দুটোকে বেস করেই হচ্ছে পড়ো। তো এই জিনিসগুলোতে কি হচ্ছে, যে এরকম করে আমরা বলতে পারছি যে একটা সল, যেটা সল কোনটা আমরা বুঝে গেছি, তো সলটা ধনাত্মক হচ্ছে না ঋণাত্মক তড়িৎ আধান বিশিষ্ট হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে আমরা বুঝতে পারি। বোঝা গেল এতদূর? এবার এতদূর যখন বোঝা গেল, তাহলে এরপরে আমাদের এই যে ছবিটা এখানে দেওয়া আছে, সেই ছবিটা আমাদের কাছে ক্লিয়ার। কি বলা আছে, ধরো এখানে আমরা একটা সয়েল নিয়েছি, এখানে আমরা একটা সয়েল নিয়েছি, ঠিক আছে? এবার এখানে কি দেওয়া আছে, তোমার এদিকে একটা পজিটিভ তড়িৎদ্বার দেওয়া, এদিকে একটা নেগেটিভ তড়িৎদ্বার দেওয়া, ঠিক আছে, একটা পজিটিভ তড়িৎদ্বার দেওয়া আছে, একটা নেগেটিভ তড়িৎদ্বার দেওয়া আছে। এবার এর মধ্যে কি আছে, এর মধ্যে
যে আমাদের সলটা আছে সেই সলটা আমরা এটাকে ইউটিউব বলে, এটাকে ইউটিউব বলে, যেটা ইউ আকৃতি হয় সেটাকে ইউটিউব বলে। বাট এই টিউবটার মধ্যে আমরা কি করেছি, এটার মধ্যে আমরা হচ্ছে একটা আমাদের সল নিয়েছি, বিফোরে আগে দেখছি এটার মধ্যে আমরা একটা সল নিয়েছি, এটার দুদিকে আমরা দুটো তড়িৎদ্বার বসিয়েছি। ঠিক আছে, এবার এটার মধ্যে দিয়ে যখন হচ্ছে এটার মধ্যে দিয়ে যখন আমরা তোমার তড়িৎ চালনা করব, যখন এর মধ্যে দিয়ে আমরা তড়িৎ চালনা করব, তখন আমরা কি বললাম যে আমাদের যে কোলয়েড গুলো আছে, যে সল গুলো আছে সেখানে, সেটা যখন কোনো ধনাত্মক আধান সেটা শোষণ করছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, কোলয়েডটা আমাদের ধনাত্মক আধান বিশিষ্ট। আর যখন সেই কোলয়েডটা আমাদের ঋণাত্মক কোনো আধান শোষণ করছে তখন সেটা কি হয়েছে, ঋণাত্মক আধান বিশিষ্ট। যেমন আমরা এখানে তোমার এই দুটো উদাহরণের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যে এটার একটার ক্ষেত্রে দেখলাম আমরা, এটার একটা দেখলাম যে এটা ধনাত্মক হয়ে যাচ্ছে, এটা ঋণাত্মক। কেন? কারণ এখানে Fe3+ এর যে আয়নটা এটা শোষিত হচ্ছে, আর এখানে S2- হচ্ছে শোষিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার এটার মধ্যে যখন হচ্ছে আমরা ইলেকট্রিসিটি চালনা করবো, ঠিক আছে, যখন এটার মধ্যে আমরা ইলেকট্রিসিটি চালনা করব, তখন কি হবে, তখন ধরো যদি আমাদের কোনো একটা জিনিসের মধ্যে যদি আমরা ইলেকট্রিসিটি চালনা করি, তাহলে যেটা হচ্ছে তোমার ক্যাটায়ন, ক্যাটায়নটা কোনটা, এটা ধনাত্মক যে আয়নটা সেটা কি হবে, ক্যাথোডের দিকে চলে যাবে। আর যেটা ঋণাত্মক আধান হবে সেটা কোথায় চলে যাবে, অ্যানোডের দিকে চলে যাবে। মানে আমি কি বলছি, যে ধরো আমাদের এখানে একটা ক্যাথোড আছে, অ্যানোড আছে, তাই তো। এবার এটাকে ধরো যদি আমরা একটা ইউটিউব নিচ্ছি না, আমরা এমনি একটা তোমার আহ পাত্র নিচ্ছি যার মধ্যে ধরো আমরা NaCl নিলাম, সাপোজ। ঠিক আছে, সাপোজ ধরো আমরা NaCl নিলাম। তো NaCl এ কি হবে, Na+ আর Cl-, Na+ আর Cl- এ ভাঙবে, তাই না। এবার Na+ টার চার্জটা কি এখানে পজিটিভ, তো ও কোন দিকে যাবে, নেগেটিভের দিকে যাবে। আর Cl- টা কি নেগেটিভ, তো ও কোথায় যাবে, পজিটিভের দিকে যাবে। ও কোথায় যাবে, পজিটিভের দিকে যাবে। যখন আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিচ্ছি তখন সেটা কি হচ্ছে, বিশ্লেষণ হয়ে যাচ্ছে। এবার যখন সেখানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত করা হচ্ছে তখন যেটা নেগেটিভ যে আধানটা সেটা কি হবে, পজিটিভ তড়িৎ দ্বারা চলে যাবে। আর যেটা পজিটিভ আধান হবে সেটা কি হবে, নেগেটিভ তড়িৎ দ্বারা চলে যাবে। এটা হয়, এটা আমরা জানি। এবার এই সেম জিনিসটাই হচ্ছে আমাদের যখন তোমার একটা কোলয়েডের ক্ষেত্রে হচ্ছে, সেটাকে তখন আমরা কি বলছি, ইলেকট্রোফোরেসিস। ঠিক আছে, মানে কি, আমরা একটা তোমার সল নিলাম, সেই সলের মধ্যে যখন আমরা তোমার তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত করছি, তড়িৎ ক্ষেত্র যখন প্রযুক্ত করছি তখন কি হচ্ছে, কোলয়েডের যে কণাগুলো, সলের যে কণাগুলো, যে কণাগুলো হচ্ছে তোমার, যেটাকে আমরা দশা বলছি, বিস্তার দশার যে কণাগুলো আছে, সেই কণাগুলো ধনাত্মক না ঋণাত্মক, এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারছি। যদি ধনাত্মক হয়, ধনাত্মক যদি কণাগুলো হয় তাহলে সেটা কোথায় চলে যাবে, ক্যাথোডে চলে যাবে। আর যদি ঋণাত্মক হয় আমার আধানগুলো, তাহলে আমার ঋণাত্মক আধানগুলো কোথায় চলে যাবে, অ্যানোডে চলে যাবে। বোঝা গেল এতটুকু কথা। এবার এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে ইলেকট্রোফোরেসিস। এই জিনিসটাকে আমরা কি বলছি, ইলেকট্রোফোরেসিস। এবার ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে আমরা কি করতে পারি, ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে দেখো এখানে যখন তোমার তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত করা হলো, তখন এখানে যেই তোমার আধানগুলো ছিল এগুলো কি হচ্ছে, পজিটিভের দিকে চলে আসছে, পজিটিভের দিকে চলে আসছে, তাই না। তার মানে এখানে যে এই যে তোমার সলটা, এই সলটাকে আমরা কি বলতে পারি, এই সলটাকে আমরা কি বলতে পারি, যে এই সলটা তোমার নেগেটিভ আধান বিশিষ্ট ছিল। সলটা যদি নেগেটিভ আধান বিশিষ্ট না হতো তাহলে তো পজিটিভের দিকে যেত। এবার এই সলটার মধ্যে এই যে বিস্তার যে দশার যে পার্টিকেল গুলো, ওগুলো কি হয়ে যাচ্ছে, ওগুলো পজিটিভ ইলেকট্রোডের দিকে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের যে কোলয়েডটা ছিল, এই কোলয়েডের আমরা কি জানি, যে বিস্তার দশা আর বিস্তার মাধ্যমটা একসাথে করে আছে। বিস্তার মাধ্যমের মধ্যে দশার যে কণাগুলো সেগুলো আছে, কিন্তু সেগুলোকে খালি চোখে আমরা আলাদা করে দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে কি হচ্ছে, যে যখন আমার তরলটা থেকে কঠিনের যে কণাগুলো ওগুলো আলাদা হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, যে আমার বিস্তার দশা আর বিস্তার মাধ্যম, এই দুটো কি হয়ে যাচ্ছে, আমরা পৃথক করতে পারছি, দুটোকে আমরা পৃথক করতে পারছি। যদি এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই আমরা কি বলি, এটাকে আমরা বলি ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রো কেন, কারণ ইলেকট্রিসিটির মাধ্যমে আমরা বিস্তার দশা আর বিস্তার মাধ্যম এই দুটোকে হচ্ছে আলাদা করতে পারছি। সেজন্য এই ঘটনাটাকে আমরা কি বলবো, এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রোফোরেসিস। বোঝা গেল? Okay. এবার ইলেকট্রোফোরেসিস দু টাইপের হয়।
ইলেকট্রোফোরেসিস কি হয়, দু টাইপের হয়। ফার্স্ট এর পার্ট কি, ফার্স্ট এরটা হচ্ছে ক্যাটাফোরেসিস। ক্যাটাফোরেসিস আমরা কাকে বলবো, যেখানে আমরা যদি কোনো একটা সলের মধ্যে আমরা তড়িৎ প্রয়োগ করি, তড়িৎ ক্ষেত্র যদি আমরা একটা সলের মধ্যে প্রয়োগ করি, তাহলে সেই সলের যে তোমার দশার যে কণাগুলো, সেগুলো যদি ক্যাথোডের দিকে যায়, সেগুলো যদি ক্যাথোডের দিকে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটাফোরেসিস। তো সেই ধরনের যে ইলেকট্রোফোরেসিসটা হবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটাফোরেসিস, ঠিক আছে। এবার ক্যাথোডের দিকে যদি আমাকে একটা তোমার কণাকে যদি ক্যাথোডের দিকে যেতে হয়, তাহলে ক্যাথোডের দিকে একটা যদি আমার কণা যায়, তাহলে সেটা কি হতে হবে, সেটাকে অবশ্যই ক্যাথোডের দিকে যদি আমাদের কোনো একটা কণা যায়, সেই কণাটাকে কি হতে হবে, ধনাত্মক হতে হবে। যেমন ক্যাথোড আমরা কোনটাকে বলছি, যেটা হচ্ছে আমার নেগেটিভ তড়িৎ যুক্ত, আমার যে তোমার তড়িৎদ্বারের যে দ্বন্দ্বটা নেগেটিভ তড়িৎ যুক্ত হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, ক্যাথোড বলছি। আর যেটা পজিটিভ যুক্ত হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, অ্যানোড বলছি। জিনিসটাকে বোঝো, যে যখন আমাদের কোনো একটা আয়ন, সেটা যখন নেগেটিভ চার্জ যুক্ত একটা কোনো আমাদের আয়ন হচ্ছে, আয়ন বলছি, নেগেটিভ আয়ন, যখন আমাদের কোনো একটা নেগেটিভ আয়ন হচ্ছে, সেই নেগেটিভ আয়নটাকে আমরা কি বলি, সেই নেগেটিভ আয়নটাকে আমরা বলি হচ্ছে অ্যানায়ন, তাই না? আর যখন আমাদের একটা পজিটিভ চার্জ যুক্ত আয়ন হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, ক্যাটায়ন। বোঝা গেল? আর কি, আমাদের পজিটিভ চার্জ যুক্ত যে হচ্ছে আমাদের তড়িৎদ্বার, পজিটিভ তড়িৎদ্বার, যেটা তড়িৎদ্বার, পজিটিভ তড়িৎদ্বারটাকে আমরা কি বলছি, পজিটিভ তড়িৎদ্বারটাকে আমরা বলছি হলো অ্যানোড, ক্লিয়ার? আর আমাদের নেগেটিভ যে তড়িৎদ্বার, সেটাকে আমরা কি বলছি, ক্যাথোড, তাই না? এবার তাহলে আমাদের কি হবে, যে আমাদের যে নেগেটিভ যে চার্জটা থাকবে, সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যানায়ন। অ্যানায়নটা কোথায় যাবে, অ্যানায়নটা যাবে পজিটিভ তড়িৎদ্বারে। তার মানে কি, অ্যানায়নটা যাবে হচ্ছে আমাদের অ্যানোডে। অ্যানায়নটা যাবে কোথায়, অ্যানোডে। আর ক্যাটায়নটা কোথায় যাবে, ক্যাটায়নটা যাবে হচ্ছে আমাদের ক্যাথোডে। এতটুকু বোঝা গেল? তাহলে আমাদের যেই আধানটা হচ্ছে তোমার নেগেটিভ আধান, যেটা হচ্ছে সেই নেগেটিভ আধানটা কোথায় যাচ্ছে, সেই নেগেটিভ আধানটা যেটা অ্যানায়নটা, অ্যানায়নটা কোথায় যাচ্ছে, অ্যানোডে। আর ক্যাটায়নটা কোথায় যাচ্ছে, ক্যাথোডে। তাহলে যেটার আমার যেই সলটা আমার পজিটিভ চার্জ বিশিষ্ট হবে, সেটা যখন আমার ক্যাথোডে যাচ্ছে, সেই ঘটনাটাকে আমরা কি বলছি, সেই ঘটনাটাকে আমরা বলছি হলো ক্যাটাফোরেসিস। সেই ঘটনাটাকে আমরা কি বলছি, ক্যাটাফোরেসিস বলছি। বুঝা গেল? আর এরপরে সেকেন্ড কোনটা, সেকেন্ডটা হচ্ছে অ্যানাফোরেসিস।
অ্যানাফোরেসিসটা তাহলে কি হবে? যদি আমাদের কোনো একটা সল থাকে, সেই সলটা যদি আমাদের ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়, সেটা তাহলে কোথায় যাবে? অ্যানোডে যাবে। তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা অ্যানাফোরেসিস বলবো। মানে যেই সলে আমরা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে যে সলের কণাগুলো সেটা ক্যাথোডের দিকে যাবে, সেটাকে আমরা বলবো ক্যাটাফোরেসিস। আর যেখানে আমরা কোনো একটা সলের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে যে কণাগুলো সেটা অ্যানোডের দিকে যাবে, সেটাকে আমরা কি বলবো? অ্যানাফোরেসিস বলবো। ক্যাটাফোরেসিস আর অ্যানাফোরেসিস। ঠিক আছে, এই দুটো জিনিসের মধ্যে আমরা জিনিসটাকে ভাগ করতে পারি। এবার এখান থেকে আরেকটা জিনিসও বলা যায়, তো যদি কোনো সলের মধ্যে আমরা তোমার ইলেকট্রিসিটি প্রয়োগ করি, তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত করি, তাহলে যদি সেই কণাগুলো, যে কণাগুলো আছে সেই কণাগুলো যদি আমার ক্যাথোডের দিকে চলে যায়, সেই কণাগুলো যদি আমার ক্যাথোডের দিকে চলে যায়, তাহলে আমরা কি বলবো? ক্যাথোডের দিকে চলে গেলে আমার ফলটা কি? ফলটা আমার ধনাত্মক। তাহলে আমি কি বললাম? যে যদি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে কোলয়েডের কণা ক্যাথোডের দিকে গমন করলে, তাকে আমরা কি বলতে পারি? বলতে পারি যে কোলয়েডটি ধনাত্মক। কোলয়েডটি ধনাত্মক। দেখা যাচ্ছে লেখাটা? এটা কেটে গেছে ধনাত্মকের নিচের দিকটা। তোমরা পিডিএফ যখন পেয়ে যাবে ঠিক হয়ে যাবে। আর আমরা কি বলতে পারি? যে যদি, আমাদের কি হয়, যদি এখানে লিখছি, যদি কণার গমন অ্যানোডের দিকে হয়, তাহলে কোলয়েডটি ঋণাত্মক। বোঝা গেল কথাটা? যদি আমার ক্যাথোডের দিকে যদি আমার তোমার কোলয়েডটা যদি যায়, তো ক্যাথোডের দিকে কে যাবে? ক্যাটায়ন, মানে পজিটিভ আয়ন। তাহলে আমার কি হবে? কোলয়েডটা পজিটিভ হয়ে যাবে। এবার যদি ধনাত্মক হয়ে যাবে। এবার যদি আমার কোনো একটা কোলয়েড কণার গমন সেটা যদি আমার অ্যানোডের দিকে হয়, অ্যানোডের দিকে কার তোমার গমন হবে? অ্যানায়নের। আর অ্যানায়ন কি হচ্ছে? নেগেটিভ। তার মানে সেই সলটা বা সেই কোলয়েডটা আমার কি হয়ে যাবে? সেই কোলয়েডটা আমার হয়ে যাবে হচ্ছে ঋণাত্মক। বোঝা গেল? এবার ধরো এমন কোনো যদি একটা সময় থাকে, ধরো আমরা, যেটা আমরা এই তোমার ইউটিউবটা দেখাচ্ছিলাম, এবার এই ইউটিউবটার মধ্যে ধরো আমরা কোনো একটা টাইমে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলাম। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলাম। কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার পরেও কি হলো না? তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার পরেও আমাদের যে সলে যে কণাগুলো ছিল, সেই কণাগুলো কি হলো না? সেটা মানে তোমার ক্যাটাফোরেসিস বা অ্যানাফোরেসিস কোনোটাই সেটার হলো না। সেটা এক যেরকম ছিল সেটা সেরকমই থাকলো। যেটা সেরকম ছিল সেটা সেরকমই থাকলো। তাহলে সেই যে অবস্থাটা, সেই অবস্থাটাকে তাহলে আমরা তখন কি বলবো? সেই অবস্থাটাকে তাহলে তখন আমরা কি করবো? ঠিক আছে, দেখো, আমাদের যেগুলো হচ্ছে তোমার, যে ধরনের কোলয়েড তোমার মানে ধনাত্মক বা ঋণাত্মক হচ্ছে, সেই কোলয়েড গুলো কি? সেই কোলয়েড গুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, সেটা হয় হচ্ছে তোমার দ্রাবক বা মাধ্যম বিকর্ষী। আমরা মাধ্যম বিকর্ষী, মাধ্যম আকর্ষী পড়েছি না? লায়োফিলিক, লায়োফোবিক। তো যেটা হচ্ছে আমাদের মাধ্যম বা দ্রাবক যেটা তোমার বিকর্ষী হচ্ছে, সে ধরনের অধিকাংশ ক্ষেত্রে সেক্ষেত্রেই হচ্ছে আমরা তোমার ইলেকট্রোফোরেসিসটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার ধরো যদি আমাদের কোনো একটা এখানে আমরা যদি আঁকার তোমরা ট্রাই করি, ধরো এটা যদি আমাদের টিউবটা হয়, এদিকে আমরা পজিটিভ নিচ্ছি, এদিকে আমরা নেগেটিভ নিচ্ছি। ঠিক আছে, এবার এটার মধ্যে যদি আমরা ধরো এখানে
তড়িৎ চালনা যদি এখানে আমরা তড়িৎ চালনা যদি করি, তাহলে কি এই যে কণাগুলো, এই কণাগুলো যদি আমার কোনো দিকে না যায়, ওরা যেরকম ছিল ওরা যদি সেরকমই থাকে, এবার তাহলে ওরা যদি যেরকম ছিল ওরা যদি সেরকমই থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, যে সেটা কোনো দিকেই, কোনো কণাই কোনো দিকে যাচ্ছে না বা কিছু। এবার ধরো, এবার এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কখন হচ্ছে, যখন আমার কোনো একটা সল কি হচ্ছে, সেটা উভধর্মী হচ্ছে। উভধর্মী আমরা কি বললাম, যে যদি আমাদের সলটা তোমার ক্যাথোডের দিকে বা অ্যানোডের দিকে যায়, তাহলে সেটা কি হবে, তোমার ক্যাটাফোরেসিস আর অ্যানাফোরেসিস হচ্ছে। সেটা কেন হচ্ছে, কারণ তখন আমাদের যে সলটা, সেটার মধ্যে একটা পার্টিকুলার চার্জটা কি হচ্ছে, বেশি থাকছে, তাই না? একটা পার্টিকুলার চার্জ বেশি থাকছে, হয় ক্যাটায়ন বেশি থাকছে, নাহলে অ্যানায়ন বেশি থাকছে। তাহলে কি সেই সেই যে আমাদের সলটা, সেটা হয় মানে তোমার নেগেটিভ চার্জ বিশিষ্ট, না হলে পজিটিভ চার্জ বিশিষ্ট। এবার আমাদের যদি সলটা এরকম হয়, যে আমাদের সলটা কি হয়, উভধর্মী, আমাদের সলটা কি হয়, উভধর্মী। উভধর্মী মানে কি, ওর তো উভয় ধর্মই আছে, নেগেটিভও ওর মধ্যে যেমন আছে, পজিটিভও ওর মধ্যে আছে। তো এই ধরনের পোলারিটিকে আমরা, বা এই ধরনের সলকে আমরা কি বলছি, উভধর্মী। ঠিক আছে। এবার এটাকে কি বলা হয়, আইসোইলেকট্রিক পয়েন্ট কোনটাকে বলা হয়? তোমার ধরো তরলের ক্ষেত্রে বা এই সমস্ত ক্ষেত্রে পিএইচটা খুব ফ্যাক্টর করে, ঠিক আছে, পিএইচটা খুব ফ্যাক্টর করে। যদি কোনো একটা সলিউশন আমার অ্যাসিডিক বা বেসিক হয়ে যায়, তাহলে কিন্তু তার মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক যে প্রপার্টিটা, সেটাও কম বেশি তখন আমার হতে পারে। ঠিক আছে। এবার আমি কি বললাম, যে আমাদের যে সলটা আছে সেটা উভধর্মী আছে, সলটা কি আছে, উভধর্মী আছে। ঠিক আছে। এবার আইসোইলেকট্রিক পয়েন্ট আমরা কোনটাকে বলবো, যে নির্দিষ্ট পিএইচ এর কোলয়েডে, যে নির্দিষ্ট পিএইচ এর কোলয়েডে আমরা যদি আমাদের সলটাকে তড়িৎ মানে তড়িৎ ক্ষেত্র যদি আমরা আমাদের সলটাতে প্রযুক্ত করি, তাহলেও সলের যে কণাগুলো, সেই কণাগুলোর যদি কোনো দিকে গমন না হয়, তাহলে সেই যে নির্দিষ্ট পিএইচটা, সেই নির্দিষ্ট পিএইচটাকে আমরা সেই কোলয়েডের কি বলবো, আইসো ইলেকট্রিক পয়েন্ট। কেন আইসো ইলেকট্রিক পয়েন্ট? কারণ সেই যে পয়েন্টটা, সেই পয়েন্টে ওই কণাগুলো না তোমার ক্যাথোডের দিকে যাবে, না তোমার অ্যানোডের দিকে যাবে। তো ওই যে পার্টিকুলার পিএইচটা, সেই পার্টিকুলার পিএইচটাকে আমরা কি বলবো, সেই পিএইচটিকে আমরা কি বলবো, আইসো ইলেকট্রিক পয়েন্ট। সেই কোন আইসো ইলেকট্রিক পয়েন্ট বলবো, যেখানে সলে তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত করলেও, যেখানে সলে তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত করলেও কণার কোনো দিকে গমন হয় না। বোঝা গেল এতটুকু? আচ্ছা, এবার এর পরে যে পোর্শনটা আমরা করবো, সেটা হচ্ছে কোঅ্যাগুলেশন। এর আগে আমি আশা করি ইলেকট্রোফোরেসিসটা তোমরা বুঝতে পেরেছো ঠিকঠাক করে। ওকে। এবার আমরা যেটা করব, আমরা করব হচ্ছে কোঅ্যাগুলেশন। আমরা কি করব, কোঅ্যাগুলেশন। কোঅ্যাগুলেশনকে আমরা বাংলায় কি বলি, কোঅ্যাগুলেশনকে বাংলায় বলা হয় হচ্ছে তঞ্চন। কি বলা হয়, তঞ্চন। ঠিক আছে, তঞ্চন। আচ্ছা, এবার আমরা কোয়াগুলেশন কোনটাকে বলছি? ধরো আমরা আমাদের যে কোলারটা আছে, সেই কোলারের মধ্যে আমরা কি জানি, যে বিস্তার মাধ্যমের মধ্যে বিস্তার কণাগুলো আছে, কিন্তু ওরা কি আছে, একই ভাবে আছে। যদিও আমাদের কোলারটা হোমোজিনিয়াস না, কিন্তু তাও কি আমরা খালি চোখে আমাদের যে মাধ্যম আর বিস্তার দশা, এই দুটোর যে কণাগুলো, সেগুলোকে আমরা আলাদা করে দেখতে পাই। তো সেটাকে আমরা একটাই, মানে খালি চোখে সেটাকে আমরা একটাই ফেজ দেখছি, কিন্তু সেটা কিন্তু আসলেও একটাই ফেজ হচ্ছে, সেটা আলাদা আলাদা ফেজ হচ্ছে। এবার ইলেকট্রোফোরেসিসে আমরা কি দেখলাম, যে আমরা একটা কোনো কোলয়েড সলের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার ফলে কি হলো, যে সেটা
তোমার কণাগুলো তোমার যে মাধ্যমটা ছিল সেই মাধ্যমটার থেকে আলাদা হলো, তাই না? কণাগুলো কি হলো, মাধ্যমটার থেকে আমার আলাদা হলো। এইবার আমরা তোমার কোয়াগুলেশন কোনটাকে বলছি, কোয়াগুলেশনে আমরা এই পার্টটাকেই বলবো যে মানে তঞ্চন, তঞ্চন কার হচ্ছে, তঞ্চন হচ্ছে হলো কণাগুলো, কার তঞ্চন হচ্ছে কণাগুলো। মানে কি, আমাদের যে তোমার লিকুইড যে স্টেটটা, মানে আমাদের যে তরল যে তোমার মাধ্যমটা আছে, সেই মাধ্যমের মধ্যে আমাদের যে কঠিনের যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলো কি হয়ে যাচ্ছে, একজোট হয়ে আলাদা হয়ে যাচ্ছে, একজোট হয়ে আলাদা হয়ে তাদের কি হয়ে যাচ্ছে, সেগুলো থিতিয়ে পড়ছে। আর আমার মাধ্যমটার থেকে কি হয়ে যাচ্ছে, আমার যে দশার যে কণাগুলো, সেই দশার কণাগুলো যখন আলাদা হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে আমরা হচ্ছে তঞ্চন বলছি। এই ঘটনাটাকে আমরা কি বলছি, তঞ্চন বলছি, ঠিক আছে? কিন্তু তঞ্চন কিন্তু আবার একা একা হচ্ছে না। যেমন আমরা ইলেকট্রোফোরেসিসেও কি দেখলাম, যে আমরা যদি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি, তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার ফলে কি হচ্ছে, যে সেটা আলাদা হয়ে যাচ্ছে। এবার তঞ্চনে কি হচ্ছে, ধরো তঞ্চন আমরা তাহলে কাকে বলবো, যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোলয়েডের মধ্যে যোগ করার ফলে, কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোলয়েডের মধ্যে যোগ করার ফলে যদি কোলয়েডের যে কণাগুলো থাকে সেগুলো থিতিয়ে পড়ে, তো সেই ঘটনাটাকে আমরা কি বলবো, সেই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে তঞ্চন। আমি কি বললাম, ধরো এই একটা আমাদের কোলয়েডের সলিউশন আছে, মধ্যে এই কণাগুলো আছে, ঠিক আছে? ঠিক আছে, কণাগুলোর মধ্যে ছড়িয়ে আছে। এবার কি হচ্ছে, যে এটাকে আমরা কোলয়েড বলছি। এবার এই কোলয়েডটার মধ্যে ধরো আমরা বাইরে থেকে তোমার এমন একটা পদার্থ দিলাম, বাইরে থেকে আমরা এটার মধ্যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিলাম, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিলাম, ঠিক আছে? এবার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা এখানে যোগ করার ফলে কি হলো, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা এখানে যোগ করার ফলে এই যে আমাদের সলিউশনটা ছিল, এর মধ্যে এই যে আমাদের কোলয়েডের কণাগুলো, এগুলো নিচে থিতিয়ে পড়লো। এগুলো কি হলো, নিচে থিতিয়ে পড়লো, আমার দশাটা নিচে থিতিয়ে পড়লো, আর মাধ্যমটা উপরে ওটার মতোই আছে। কিন্তু এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা কি বলবো, কোয়াগুলেশন বা তঞ্চন। আর এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা এখানে যোগ করার ফলে এটা থিতিয়ে পড়লো, এটা আলাদা হয়ে গেল, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে তঞ্চনকারী পদার্থ। কোনো একটা কোলয়েডের মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেওয়ার ফলে আমার যে কোলয়েডটা আছে তার কণাগুলো হচ্ছে থিতিয়ে পড়ছে, তার প্রেসিপিটেশন হচ্ছে, যেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা দেওয়ার ফলে সেটা হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার তঞ্চনকারী পদার্থ। ঠিক আছে, তঞ্চনকারী পদার্থ। এবার এখানেও যেটা কথা, যে এখানেও আমার যে হচ্ছে তোমার কোলয়েড বা সল্টটাকে আমরা নিচ্ছি, সেই কোলয়েড বা সল্টে এখানে কিন্তু আমরা কি নিয়ে কথা বলছি, এখানে আমরা কথা বলছি হলো তোমার, যদি আমাদের যে তোমার কোলয়েড বা সল্টটা আমরা নিয়ে থাকি, সেটা কি একটা নির্দিষ্ট চার্জ থাকে, সেটা হয় ধনাত্মক আধান বিশিষ্ট হচ্ছে, না হলে সেই চার্জটা কি হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট হচ্ছে, হয় সেটা ধনাত্মক আধান বিশিষ্ট হচ্ছে, না হলে কি হচ্ছে, ঋণাত্মক আধান বিশিষ্ট হচ্ছে। বোঝা গেল? এবার ধনাত্মক আধান বিশিষ্ট বা ঋণাত্মক আধান বিশিষ্ট যদি আমাদের ধরো তোমার কণাটা হয়, মানে ধরো যদি আমাদের যে কণাটা আছে সেটা ধনাত্মক আধান বিশিষ্ট বা ঋণাত্মক আধান বিশিষ্ট হচ্ছে, তাই না? তাহলে সেখান থেকে তাহলে আমরা কি করে বলতে পারবো যে ধনাত্মক আধান বিশিষ্ট বা ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নের ক্ষেত্রে তঞ্চনটা কিরকম করে হচ্ছে, সেটা আমরা কিরকম করে বুঝতে পারি?
ধরো আমরা এর আগেই কি বললাম যে আমাদের এই আচ্ছা দেখে গেল এটা। ধরো আমাদের এটা যদি একটা তোমার কোলয়েডাল সলিউশন হয়, তো আমরা কি বললাম যে আমাদের কোলয়েডাল সলিউশনটা ধনাত্মক আধান বিশিষ্টও হতে পারে বা ঋণাত্মক আধান বিশিষ্টও হতে পারে। এবার আমরা ধরলাম যে এখানে আমাদের যে কোলয়েডটা আছে সেটা ঋণাত্মক আধান বিশিষ্ট, ঠিক আছে, এটা ঋণাত্মক আধান বিশিষ্ট। এবার ঋণাত্মক আধান বিশিষ্ট যদি আমাদের কোনো একটা সল থাকে, এবার সেটাকে প্রেসিপিটেশন করানোর জন্য আমাকে কি করতে হবে, একটা ধনাত্মক আধান আমার লাগবে, তাই না? যে একটা ধনাত্মক আধান আসে, তো সেই ধনাত্মক আধানটার সাথে ঋণাত্মক আধানটা যুক্ত হয়ে কি হবে, প্রেসিপিটেশন হতে পারবে। এখানে যদি ধরো আমরা একটা ধনাত্মক আধান দিয়ে দিই, এখানে যদি ধরো আমরা একটা ধনাত্মক আধান দিয়ে দিই, এবার কি হবে, এ দুটো একসাথে মিশে গিয়ে তখন এ দুটো একসাথে মিশে গিয়ে তখন কি হবে, এ দুটো একসাথে মিশে গিয়ে তখন নিচে থিতিয়ে পড়বে, তাই না? নিচে থিতিয়ে পড়বে। তাহলে আমাদের ধনাত্মক যদি আমাদের কোনো একটা তোমার সল বা একটা তোমার কোলয়েড থাকে, তাহলে সেটাকে প্রেসিপিটেশন করানোর জন্য আমাদের কি করতে হবে, সেটাকে প্রেসিপিটেশন করানোর জন্য আমাকে একটা ঋণাত্মক আধান বিশিষ্ট কোনো একটা পদার্থ তার মধ্যে দিতে হবে। আর যেটা হচ্ছে তোমার ঋণাত্মক, সেটার মধ্যে কি করতে হবে, আমাকে একটা ধনাত্মক আধান বিশিষ্ট কোনো একটা হচ্ছে তোমার পদার্থ দিতে হবে। এটা আমি বেসিক্যালি যেটা বলছি সেটা হচ্ছে দ্রাবক বিকর্ষী, যেটা দ্রাবক বিকর্ষী আধানের ক্ষেত্রেই কিন্তু বলছি, ঠিক আছে? তো তেমন যদি আমরা অল্প পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য কোনো পদার্থ দিই, তাহলে সেটা কি হবে, প্রেসিপিটেশন হবে, যেটাকে আমরা কি বলছি, তঞ্চন বা কোয়াগুলেশন। আর যেই পদার্থটা দেওয়ার ফলে হচ্ছে যে আমার কোলারের মধ্যে বিস্তার দশাগুলো হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে, সেটাকে আমি কি বলছি, সেই পদার্থটাকে আমরা বলছি হচ্ছে তঞ্চনকারী, ঠিক আছে? সেটাকে আমি কি বলছি, তঞ্চনকারী। আর কোয়াগুলেশন কাকে বলছি, যে কোনো একটা কোলয়েডের মধ্যে যে নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেওয়ার ফলে পোলারের মধ্যে বিস্তার মাধ্যমের থেকে আলাদা হয়ে যায়, সেটাকে আমরা কি বলছি, কোয়াগুলেশন বা তঞ্চন। বোঝা গেল এতদূর? আচ্ছা, এবার এই যে কোয়াগুলেশন বা তঞ্চনটা আমরা করছি, সেটার জন্য দুটো নিয়ম আছে। সেই কোয়াগুলেশন বা তঞ্চনের দুটো নিয়ম আছে, যেটাকে কি বলা হয়, শুলজে হার্ডি নিয়ম। সেটাকে কি বলা হয়, শুলজে হার্ডি নিয়ম, ঠিক আছে? সূর্য হার্ডি কি বলছে, ধরো যেটা আমরা এখনই একটু আগে করলাম, যে তাহলে কি, যদি আমাদের কোনো একটা কোলায়েড থাকে, সেটা যদি নেগেটিভ আধান বিশিষ্ট হয়, কোলায়েডটা যদি আমার নেগেটিভ আধান বিশিষ্ট হয়, তাহলে আমার তঞ্চনকারীকে কি হতে হবে, পজিটিভ আধান বিশিষ্ট। আর যেটা হচ্ছে যদি আমার তোমার কোলায়েডটা পজিটিভ আধান বিশিষ্ট হয়, তাহলে আমার তঞ্চনকারীকে কি হতে হবে, তঞ্চনকারীকে হতে হবে হচ্ছে আমার পজিটিভ আধান বিশিষ্ট। দেখো সেটাই ফার্স্ট পয়েন্টে লেখে, কি বলা, যে কোলয়েড কণার আধানের বিপরীত আধান বিশিষ্ট আয়ন তঞ্চনের জন্য দায়ী। কি বলছে, যে কোলয়েড কণার আধানের বিপরীত আধান বিশিষ্ট কণা, আমার এখানে দেখো কোলয়েডের কণাটা কি ছিল, নেগেটিভ। আর আমরা তঞ্চনকারী হিসেবে কি দিলাম, তঞ্চনকারী হিসেবে দিলাম হচ্ছে আমরা তোমার পজিটিভ। তাহলে যদি আমার একটা নেগেটিভ কোলয়েড থাকে, তাহলে সেখানে তঞ্চনকারী হিসেবে কে থাকবে, পজিটিভ। আর পজিটিভ কোলয়েড থাকলে সেখানে তঞ্চনকারী হিসেবে কি থাকবে, নেগেটিভ, ঠিক আছে? এই পয়েন্টটা আমরা বুঝতে পারলাম। সেকেন্ড পয়েন্টটাতে বোঝার কি আছে, দেখো আগে বুঝে নিই, তারপরে আমরা দেখবো পয়েন্টটা কি আছে। সেকেন্ড পয়েন্টটাতে কি বলেছে, যদি আমার যে তঞ্চনকারীটা দিচ্ছি আমরা, সেই তঞ্চনকারীটা যেটা আমরা দিচ্ছি তার মধ্যে যেটার পজিটিভ চার্জটা যত বেশি হবে, তত তঞ্চনটা ভালো হবে। খুব পজিটিভ চার্জটা বেশি হবে কার ক্ষেত্রে, যদি আমার কোলয়েডটা নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। আর যদি আমরা একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট কোলয়েড নিই, তাহলে সেখানে কার চার্জটা বেশি হতে হবে, পজিটিভটা। যেমন ধরো যেটা আমরা বলছি, যে ধরো এটা আমার একটা কোলয়েডাল সলিউশন, ধরলাম এটা পজিটিভ চার্জ বিশিষ্ট, ঠিক আছে, এটা পজিটিভ চার্জ বিশিষ্ট। এবার পজিটিভ চার্জ বিশিষ্ট যদি এটা হয়, ধরলাম এটা কি, এটা তোমার FeOH হোল থ্রাইস, তাহলে পজিটিভ চার্জ হিসেবে এখানে কি আছে, Fe3+, তাই না? Fe3+ আছে। এবার এটার মধ্যে আমাকে তঞ্চনকারী হিসেবে আমাকে একটা নেগেটিভ কোনো একটা পদার্থই দিতে হবে। এবার সেখানে যেটা আমরা দেবো তঞ্চনকারী হিসেবে, সেটাকে দেখতে হবে যে কোনটার নেগেটিভ চার্জটা বেশি, কোনটার নেগেটিভ চার্জটা বেশি। যেমন ধরো যদি আমি বলি যে এখানে আমি NaCl দিচ্ছি, ঠিক আছে, NaCl দিচ্ছি, আর কি দিচ্ছি, AS2S3, সাপোজ ধরো এই দুটো আমি হচ্ছে, মানে কোনটা দেবো, NaCl দেবো নাকি AS2S3 দেবো? এবার NaCl যেটা, NaCl কিসে ভাঙছে, NaCl ভাঙছে হলো Na প্লাস
প্লাস সিএল মাইনাস। আর AS2S3 কিসে ভাঙছে? AS2S3 ভাঙছে হচ্ছে আমার AS3 প্লাস প্লাস S2 মাইনাস। এবার আমার Fe3 প্লাস যেটা, এটাকে আমার তঞ্চন করার জন্য কি একটা নেগেটিভ চার্জ লাগবে, তো সেটা হয় আমার Cl মাইনাস হবে, না হলে S2 মাইনাস হবে। এবার আমাকে দেখতে হবে যে কোনটা হবে, NaCl হবে না S2 মাইনাস হবে। তোমরা কি বললাম যে যেটার আধানটা বেশি হবে, যেটার নেগেটিভ বা পজিটিভ আধানটা বেশি হবে। তাহলে এখানে Cl মাইনাসের নেগেটিভ চার্জ হচ্ছে খালি একটা মাইনাস, কিন্তু S2 মাইনাস এর ক্ষেত্রে কি আছে, দুটো। তার মানে কি আমার H2 মাইনাসের যে নেগেটিভ আধানটা, সেটা আমার ক্লোরিনের মানে ক্লোরিন মাইনাসের থেকে বেশি, তাই না? সেটা বেশি। সেজন্য এটার তঞ্চন কোনটা বেটার করাতে পারবে, যদি আমরা AS2S3 দিই এটার মধ্যে, তাহলে তঞ্চনটা কি হবে, বেটার হবে। কার থেকে বেটার হবে? বেটার হবে NaCl এর থেকে। এটা আমরা একটা বেসিক উদাহরণ দিয়ে দেখছি, ঠিক আছে? এটা আমরা একটা বেসিক উদাহরণ দিয়ে দেখছি। যেমন ধরো ধরো আমরা এখানে তোমার ইসের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, তোমার পজিটিভের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, তাহলে যদি পজিটিভের ক্ষেত্রে আমরা বলতে চাই, তাহলে আমরা কি বলবো? পজিটিভের ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের কোলয়েডটা যেটা, আমাদের সলটা যেটা, সেই সলটা কি হবে? এক মিনিট। যদি ধরো আমরা একটা কোনো পজিটিভ যদি ধরো আমরা কোনো পজিটিভ কোলয়েড নিই, আমরা একটা কোনো পজিটিভ কোলয়েড নিলাম। পজিটিভ পোলার দিয়েই তো বোধহয় আমরা প্রবাবলি আগের বার করলাম, ঠিক আছে? ধরো এবার আমরা একটা কোনো নেগেটিভ পোলার নিচ্ছি, ঠিক আছে? আমরা একটা নেগেটিভ পোলার নিচ্ছি। ধরো আমরা একটা নেগেটিভ পোলার, ওকে। আচ্ছা, নেগেটিভ পোলার আমরা ধরো ওটাই আমরা উদাহরণ নিচ্ছি, তোমার AS2S3, যদি আমরা এখানে নিই AS2S3 পোলার নিচ্ছি, তাহলে এখানে আমার এটার নেগেটিভ আয়নটা কি হবে? S2 মাইনাস। এবার S2 মাইনাস কে প্রেসিপিটেশন করানোর জন্য তাহলে আমরা তোমার কি ধরনের আমরা তঞ্চনকারী নিতে পারি? যেমন ধরো এটার মধ্যে ধরলাম আমরা এমন একটা কোনো তঞ্চনকারী দিচ্ছি যেটার মধ্যে কি আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস, বা ধরো আমরা দিতে পারলাম অ্যালুমিনিয়াম 3 প্লাস, বা সোডিয়াম প্লাস। তাহলে এই তিনটে যে আমরা এখানে দিচ্ছি তঞ্চনকারী হিসেবে, তো তিনটের মধ্যে কার পজিটিভ চার্জটা বেশি? এটার পজিটিভ চার্জটা কিন্তু সব থেকে বেশি। তাহলে এটার তঞ্চন কোনটা বেটার করতে পারবে? Al3 প্লাসটা। Al3 প্লাসটা যদি তঞ্চন করে সেটা কিন্তু সব থেকে ভালো হবে। তারপরে কোনটা হবে? Mg2 প্লাস, আর লাস্ট কোনটা হবে? Na প্লাস। তাহলে তঞ্চনকারী হিসেবে সব থেকে বেটার কোনটা হবে? Al3 প্লাস। তারপরে কোনটা হবে? Mg2 প্লাস। লাস্টে কোনটা হবে? Na। বোঝা গেল? তাহলে এবার যদি আমরা সুলজে-হার্ডি নিয়মটা দেখি, তাহলে কি বলেছে যে কোলয়েড কণার আধানের বিপরীত আধান বিশিষ্ট আয়ন তঞ্চনের জন্য দায়ী। ক্লিয়ার এতটা? কি বলছে? বিপরীত আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে, উক্ত আয়নের তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। মানে যেই ধরো আমাদের কোলয়েডটা আছে, এই যে কোলয়েডটা আছে, এর মধ্যে যে তঞ্চনকারী যে পদার্থটা আমরা দিচ্ছি, যার আধানটা কি আমার পোলারের আধানের থেকে বিপরীত, এই Mg2 প্লাস Al3 প্লাস বা Na প্লাস, এটার আধানটা কি আমার পোলারের আধানটার থেকে বিপরীত। কিন্তু কি বলছে যে এই যে আধানটা, সেটাকে কি করতে হবে? সেই আধানটা যত বেশি হবে, আধানটা যত বেশি হবে, তঞ্চন ক্ষমতা তত বৃদ্ধি পাবে। কি বলছে? যে আয়নের আধান যত বেশি হবে, উক্ত আয়নের তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। তাহলে কি যে এই যে আমার Al3 প্লাস, এটার তঞ্চন ক্ষমতা কি সব থেকে বেশি। আর এক্ষেত্রে আমার কোথায় গেল? এই যে আমার যে S2 মাইনাস, এর তঞ্চন ক্ষমতা কি সব থেকে বেশি। কার তুলনায় বেশি? এক্ষেত্রে Cl মাইনাস এর থেকে S2 মাইনাস এরটা বেশি, আর এখানে অ্যালুমিনিয়ামেরটা বেশি, তারপরে কারটা? ম্যাগনেসিয়াম। আর লাস্ট কোনটা? লাস্ট হচ্ছে আমাদের সোডিয়াম। বোঝা গেল কথাটা?
ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সল্টিং আউট। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা করলাম, আমরা বললাম যে দ্রাবক যেটা বিকর্ষী, ঠিক আছে, যেখানে আমার যে তোমার বিস্তারের যে কণাটা, সে বিস্তারের কণাটা বিস্তার মাধ্যমটাকে পছন্দই করছে। তো যেখানে যদি পছন্দ নাই করে, তো যদি পছন্দ নাই করে, তাহলে যদি আমরা কম তড়িৎ বিশ্লেষ্য অ্যাড করি, যদি আমরা কোলাটার মধ্যে কম পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য দিই, তাহলেই কি হবে, তাহলেই সেটা হচ্ছে তঞ্চন হয়ে যাবে। কিন্তু যদি আমরা বলি দ্রাবক আকর্ষী, যদি আমরা বলি দ্রাবক আকর্ষী, তাহলে দ্রাবক আকর্ষীর ক্ষেত্রে যে আমার বিস্তারের যে কণাটা সেটা বিস্তার মাধ্যমটাকে পছন্দ করছে, তাই না? বিস্তারের কণাটা বিস্তার মাধ্যমটাকে পছন্দ করছে, তাহলে ও খুব ইজিলি নিশ্চয়ই চাইবে না যে ও হচ্ছে তোমার একটা কোনো তড়িৎ বিশ্লেষ্যকে অ্যাড করার ফলে সেটা তাড়াতাড়ি তঞ্চন হয়ে যায়, কারণ ও তো পছন্দই করছে বিস্তার মাধ্যমটাকে, ও তো আলাদা হতে চাইবে না। এবার এই ক্ষেত্রে কি করা হয়, এই ক্ষেত্রে তোমার দ্রাবক বিকর্ষীর ক্ষেত্রে তোমার অনেক অল্প পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিলেই কি হয়, সেটা প্রেসিপিটেশন হয়ে যায়। কিন্তু দ্রাবক আকর্ষীর ক্ষেত্রে কিন্তু জিনিসটা এতটা ইজি হয় না, জিনিসটা কি হয় না, এতটা ইজি হয় না। সেক্ষেত্রে কি করতে হয়, অনেকটা বেশি পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে দিতে হয়। এক্ষেত্রে কি করতে হয়, বেশি পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য প্রয়োগ করতে হয়। বাট এই বেশি পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য অ্যাড করার ফলে বা যোগ করার ফলে কি হয়, তার ফলে হচ্ছে অনেকটা অ্যাড করার ফলে তখন হচ্ছে গিয়ে যে প্রেসিপিটেশনটা হয় বা তঞ্চনটা হয়, কার ক্ষেত্রে, দ্রাবক আকর্ষীর ক্ষেত্রে। তো অনেকটা পরিমাণ অ্যাড করার ফলে তখন যেই পয়েন্টে গিয়ে হচ্ছে এটার তোমার তঞ্চনটা হচ্ছে বা প্রেসিপিটেশনটা হচ্ছে কার, বিস্তার দশার, বিস্তার মাধ্যমিক থেকে হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো, সল্টিং আউট। তখন সেটাকে আমরা কি বলবো, সল্টিং আউট। ঠিক আছে, এটা কিন্তু খুব ইজিলি হচ্ছে না, এটা তো অনেকটা পরিমাণে তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে আমার অ্যাড করতে হচ্ছে। বোঝা গেল কথাটা? তো আমরা একটা ছোট্ট করে যদি আমরা রিক্যাপচুলেট করে নিই, তো ফার্স্টে আমরা ইলেকট্রোফোরেসিস দেখার চেষ্টা করলাম। আমরা সলের মধ্যে কোনটাকে আমরা সল বলছি, যেখানে বিস্তার দশা আর বিস্তার যে মাধ্যম, বিস্তার দশা আর বিস্তার যে মাধ্যম, এই বিস্তার দশা আর বিস্তার যে মাধ্যম, এ দুটো হচ্ছে কি হচ্ছে, বিস্তার মাধ্যমটা আমার হচ্ছে তরল আর বিস্তার দশাটা আমার কি হচ্ছে, কণা। তো এরকম একটা কন্ডিশনের মধ্যে আমার যেটা হচ্ছে তোমার উম উম আমার পোলারটা থাকবে, সেটার একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ হচ্ছে থাকবে, হয় সেটা পজিটিভ হবে, নয় সেটা নেগেটিভ হবে। এবার সেই ক্ষেত্রে যদি আমরা এটা কোনো তড়িৎ ক্ষেত্র সেখানে অ্যাপ্লাই করি, তাহলে আমার যে নেগেটিভ বা পজিটিভ যে আধান বিশিষ্ট যে পোলারটা, সেটা রেসপেক্টিভ তোমার ক্যাথোডে বা অ্যানোডে যাব, সেই জিনিসটাকে আমরা কি বলছি, ইলেকট্রোফোরেসিস। ক্যাথোডে গেলে সেটাকে আমরা বলছি ক্যাটাফোরেসিস, আর অ্যানোডে গেলে সেটাকে আমরা কি বলছি, অ্যানাফোরেসিস। তারপর আমরা আইসোইলেকট্রিক পয়েন্ট দেখলাম, কোয়াগুলেশন বোঝার ট্রাই করলাম, সুলজে-হার্ডি নিয়ম দেখলাম। সুলজে-হার্ডি নিয়ম যেটা কিন্তু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সুলজে-হার্ডি নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকবার কিন্তু এটা থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, প্রত্যেকবার এটা থেকে কোয়েশ্চেন আসে। তারপর আমরা সল্টিং আউটটা বোঝার চেষ্টা করব। ওকে, এবার আমরা যেটা করব, এবার আমরা করব হচ্ছে ইমালশন। এবার আমরা কি করব, এবার আমরা করব ইমালশন। আচ্ছা, আচ্ছা, আমরা যখন সল বোঝার চেষ্টা করছিলাম, সলের ক্ষেত্রে কি বললাম আমরা, যে আমাদের যখন তোমার আমরা সলের ক্ষেত্রে কি বললাম, সলের ক্ষেত্রে আমরা বললাম যে যখন হচ্ছে আমাদের বিস্তার মাধ্যমটা কি হবে, বিস্তার মাধ্যমটা আমার হচ্ছে তরল হবে, তাই না? যদি বিস্তার মাধ্যমটা আমার তরল হয় আর বিস্তার যে দশাটা সেটা আমার কঠিন হয়। এবার তরলের মধ্যেও যদি আমার বিস্তার মাধ্যমটা যদি জল হয়, বিস্তার মাধ্যমটা যদি আমার জল হয়, তাহলে সেই সলটাকে আমরা কি বলবো, হাইড্রোসল। সেই সলটাকে আমরা কি বলবো, হাইড্রোসল। যদি অ্যালকোহল হয়, যদি অ্যালকোহল হয়, তাহলে সেই সলটাকে আমরা কি বলবো, অ্যালকোসল। ঠিক আছে, যদি হচ্ছে বেনজিন থাকে, যদি বেনজিন থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, বেনজোসল।
বোঝা গেল? এবার আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে ইমালশন। এবার আমরা করব হচ্ছে ইমালশন। আচ্ছা, এবার ইমালশন যখন আমরা করছি, তাহলে আমাদের ইমালশন আমরা কাকে বলেছিলাম, যে যেখানে আমাদের বিস্তার মাধ্যম কি হবে, তরল, আর আমাদের বিস্তার দশাটাও কি হবে, তরল। ঠিক আছে, মানে আমরা কি বলছি, যে ইমালশন আমরা কোন কোলয়েডকে বলবো, যে যেই কোলয়েডের ক্ষেত্রে আমার তরল বিস্তার মাধ্যমের মধ্যে তরল বিস্তার দশার ছোট ছোট কণা হচ্ছে তোমার উপস্থিত থাকবে, সেই ধরনের কোলয়েডকে আমরা কি বলবো, সেই ধরনের কোলয়েডকে আমরা কি বলবো হচ্ছে ইমালশন। ঠিক আছে, এবার ইমালশনের ক্ষেত্রে আমরা কোলয়েডের ক্ষেত্রে যে মানে প্রপার্টি গুলো আমরা পড়েছিলাম, যে বিস্তার মাধ্যমের তুলনায় বিস্তার দশার তোমার কণার সাইজ গুলো কিরকম হবে এসে, এখানেও ব্যাপারটা সেমই, কিন্তু খালি আমাদের এখানে জানতে হবে কোনটা, যে ইমালশন আমরা কাকে বলছি, যেখানে বিস্তার মাধ্যমটা আমার হচ্ছে তরল হবে, বিস্তার দশাটাও হচ্ছে আমার তরল হবে। ঠিক আছে, এবার ইমালশন যে এটাকে আমরা বলছি, তো ইমালশনের মধ্যে কি থাকবে, আমার বিস্তার মাধ্যমের মধ্যে তরল থাকছে, আর তার মধ্যে তরলের যে কণাগুলো আছে সেই কণাগুলোই হচ্ছে তোমার নিরন্তর এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করছে। যেমন ইমালশনের আমরা উদাহরণ কি বলতে পারি, যেমন আমরা দুধ বলতে পারি ইমালশনের উদাহরণ, তাই না? ওকে, এবার ইমালশন যে আমরা বলছি, তো ইমালশনের প্রিপারেশন কিরকম করে হয়, ইমালশন আমরা কি করে বানানো হয়। ধরো যেটাকে আমরা বিস্তার মাধ্যম হিসেবে নিচ্ছি, সেই বিস্তার মাধ্যমের মধ্যে বিস্তার দশার যে কণাগুলো, বিস্তার মাধ্যমের কণাগুলোর মধ্যে বিস্তার দশার যে কণাগুলো, সেগুলোকে হচ্ছে তোমার এক করা হয়, করে সেটাকে খুব জোরে হচ্ছে ঘোরানো হয়। হুম, খুব জোরে হচ্ছে ঘোরানো হয়। এবার ঘুরিয়ে ঘুরিয়ে কি করা হয়, সেটাকে খুব ভালোভাবে দুটোকে মানে একটাকে একটার সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এখানে যেটা বলার কথা, যে বিস্তার দশা আর বিস্তার মাধ্যম কিন্তু কখনোই নিজেদের মধ্যে মিশে যায় না। বিস্তার দশা আর বিস্তার মাধ্যম কিন্তু নিজেদের মধ্যে মিশে যায় না। আমি কি বললাম, যে বিস্তার দশা ও বিস্তার মাধ্যম কখনোই ওরা মিশে যায় না। ওদেরটা কি হয়, যে আমরা যেটা জানি, যে বিস্তার মাধ্যমের মধ্যে দশার কণাগুলো কি থাকে, তোমার ঘুরে বেড়াতে থাকে, তাই না? সেটাই এখানে হয়, ওরা কিন্তু নিজেদের মধ্যে মিশে কখনোই যায় না। ঠিক আছে, নিজেদের মধ্যে মিশে যায়। বোঝা গেল কথাটা? তাহলে এই ধরনের যে জিনিসটাকে আমরা কি করি, আমরা বিস্তার মাধ্যমে একটা তরল নিই, বিস্তার দশাতে একটা তরল নিই, সেই তরলের দুটোকে আমরা কি করা হয়, খুব জোরে হচ্ছে সেন্ট্রিফিউজ করা হয়। সেন্ট্রিফিউজ করা হয় না, সে দুটোকে কি করা হয়, খুব জোরে হচ্ছে নিজেদের মধ্যে মিশিয়ে ঘোরানো হয়, যার জন্য সেটা কি তৈরি করে, সেটা তৈরি করে হচ্ছে ইমালশন। আচ্ছা, এবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যে আমরা যদি কোনো একটা বিস্তার দশা নিয়ে একটা তরল, আর বিস্তার মাধ্যমে আমরা একটা তরল নিই, এই দুটোকে যখন আমরা একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মেশাই, খুব ভালোভাবে মেশালেও দেখা যায় কি, যে এটা কিন্তু ইমালশন তৈরি করছে না, ইমালশন কিন্তু তৈরি করছে না। তখন কি করা হয়, তখন এই যে বিস্তার মাধ্যমে আর বিস্তার দশার যে আমরা মেশাতে থাকছি, সেটার মধ্যে তখন একটা বাইরে থেকে কোনো একটা পদার্থ যোগ করা হয়। বাইরে থেকে কোনো একটা পদার্থ যোগ করা হয়। এবার বাইরে থেকে যেই পদার্থটা যোগ করার জন্য কি হয়, বাইরে থেকে একটা পদার্থ যোগ করা হয়, যেটা যোগ করার জন্য এই দুটো কি হয়, তখন একসাথে মিশে গিয়ে ইমালশন তৈরি করে। যেই পদার্থটা বাইরে থেকে যোগ করার ফলে আমার বিস্তার মাধ্যম আর বিস্তার দশা নিজেদের মধ্যে মিলে গিয়ে ইমালশন তৈরি করছে, সেই যে পদার্থটা, সেটাকে আমরা কি বলি, সেই পদার্থটাকে আমরা বলি হচ্ছে ইমালসিফায়ার। কি বলি, ইমালসিফায়ার। ইমালসিফায়ার আমরা কাকে বলবো, যে যখন আমার বিস্তার দশা আর বিস্তার মাধ্যম একসাথে মিশে গিয়েও তোমার ইমালশন তৈরি করতে পারবে না, সেই সময় বাইরে থেকে যেই পদার্থ যোগ করার ফলে আমার বিস্তার দশা আর বিস্তার মাধ্যম একসাথে করে ইমালশন তৈরি করতে পারে, সেটাকে আমরা কি বলবো, ইমালসিফায়ার। তাহলে আমরা ইমালসিফায়ার কাকে বলবো, আমরা বলবো যে যে পদার্থ
বাইরে থেকে যোগ করার ফলে বিস্তার দশা, আগে মাধ্যম লিখি, বিস্তার মাধ্যম ও বিস্তার দশা ইমালশন গঠন করতে পারে, তাকে ইমালসিফায়ার বলে। বোঝা গেল এতটুকু? এবার আমরা কি করব, টাইপস অফ ইমালশন। তাহলে আমরা ইমালশন বুঝলাম, ইমালশন কি করে আমরা তৈরি করতে পারছি সেটাও আমরা জানলাম। আচ্ছা, এখানে ইমালসিফায়ার আমরা যখন বলছি, এখানে আরেকটা জিনিস হয়, সেটাকে বলা হচ্ছে ডি ইমালসিফায়ার। কি বলে? ডি ইমালসিফায়ার, বাংলায় লিখছি ডি ইমালসিফায়ার। ডিইমালসিফায়ার আমরা কাকে বললাম, ব্যাপারটাকে ভালো করে বোঝো যে ইমালসিফায়ার কোনটা, যেটা হচ্ছে আমার কোনো একটা বিস্তার মাধ্যম আর বিস্তার দশার মিলনের ফলে সেটাকে ইমালশন হতে হেল্প করছে, সেটাকে আমরা কি বলছি, ইমালসিফায়ার। তাহলে ডিইমালসিফায়ার কোনটা হবে, যেটা একটা ইমালশনকে বিস্তার দশা আর বিস্তার মাধ্যম এগুলোতে ভাগ করে দেবে। মানে ইমালশনটা যেটা হয়েছে সেই ইমালশনটাকে হচ্ছে ভাগ করে দেবে কার মধ্যে, বিস্তার দশা আর বিস্তার মাধ্যমের মধ্যে। এরকম একটা পদার্থকে আমরা কি বলবো, এরকম একটা পদার্থকে আমরা বলবো হচ্ছে ডি ইমালসিফায়ার। এটাকে আমরা কি বলবো, ডি ইমালসিফায়ার। বোঝা গেল কথাটা? Okay. এবার হচ্ছে যে টাইপস অফ ইমালশন। আচ্ছা, ইমালশনের যে টাইপ আমরা বলছি, সেই ইমালশনের আমরা দু টাইপের হয়। ইমালশন কি হয়, খুব যদি আমরা নর্মালি ভাবি তো ইমালশন দু টাইপের হয়। একটা কি হয়, জলে তেল জাতীয়, আর একটা কি, তেলে জল জাতীয়। আর এখানে তেল যেটা, সেই তেল বলতে কিন্তু আমরা নর্মাল তেলের কথা বলছি। তেল জাতীয় কোনটাকে বলা হচ্ছে, যে যেই পদার্থটা আমার জলের সাথে মিশছে না, যেই পদার্থটা আমার জলের সাথে মিশে যাচ্ছে না, সেটাকেই হচ্ছে এখানে আমরা তেল বলছি। ঠিক আছে, কি বললাম, যে যেই পদার্থটা আমার জলের সাথে মিশে যাচ্ছে না, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হলো তেল জাতীয়। বোঝা গেল? যদি জল জল জাতীয়ই হয় তাহলে তো আর ইমালশন হবে না, তাই না? তাহলে আমরা কি বললাম, যে জলে তেল জাতীয় বা তেলে জল জাতীয়, এই দু টাইপের ইমালশন আমরা পাচ্ছি। এখানে তেল আমরা কোনটাকে বলছি, তেল আমরা সেটাকেই বলছি যেটা জলের সাথে হচ্ছে মিশে যাচ্ছে না। এটা জলের সাথে মিশে যাচ্ছে না, এরকম ধরনের যে কোনো পদার্থ, সেটা যে প্র্যাকটিক্যালি ধরো সর্ষের তেল হতে হবে সেরকম কোনো ব্যাপার না। কিন্তু সেটা কি, যে মানে যে ধরনের ধরো কোনো ফ্যাট হতে পারে, যে ধরনের ফ্যাট তোমার জলের মধ্যে গুলছে না, তাই না? তোমার এই ধরনের যে কোনো জিনিসকে হচ্ছে এখানে আমরা তেল জাতীয় পদার্থ হচ্ছে বলে থাকি। ঠিক আছে, বোঝা গেল? তো ফার্স্ট যেটা আমরা করবো সেটা হচ্ছে তোমার জলে তেল জাতীয়। আচ্ছা, জলে তেল জাতীয়, জলে তেল জাতীয় তার মানে কি, আমার জলে তেল, মানে জলের পরিমাণটা কি হবে, বেশি হবে। কার তুলনায়, তেলের পরিমাণের তুলনায়। আর যেটার পরিমাণটা বেশি হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে দ্রাবক। আর কোলয়েডের ভাষায় সেটাকে কি বলা হয়, বিস্তার মাধ্যম। তাহলে আমার জলে তেল জাতীয় যে তোমার কোলয়েড হবে, সেখানে আমার বিস্তার মাধ্যম কি হবে, বিস্তার মাধ্যম হবে হচ্ছে আমার জল, আর বিস্তার দশা কি হবে, বিস্তার দশা হবে হচ্ছে আমার তেল।
তাহলে এরকম জাতীয় যে কোনো কোলায়েডকে আমরা কি বলবো, জলে তেল জাতীয়। এটার উদাহরণ কি হতে পারে? এটার উদাহরণ হতে পারে, কি হতে পারে এটার উদাহরণ, যেমন ধরো দুধ হতে পারে, ভ্যানিশিং ক্রিম হতে পারে। ঠিক আছে, এগুলো আমার কি হবে, এগুলো হচ্ছে আমার হবে হচ্ছে জলে তেল জাতীয় যে ইমালশন, সেই জলে তেল জাতীয় ইমালশনের উদাহরণ। ঠিক আছে, নেক্সট কি বললাম, তেলে জল জাতীয়। তাহলে জলে তেল জাতীয় মানে এখানে বিস্তার মাধ্যমটা কে ছিল, জল। তেলে জল জাতীয় মানে তেলের মধ্যে জল, তো বেশিটা কোনটা আছে, তেল, সেটাকে আমরা কি বলবো, বিস্তার মাধ্যম। তাহলে আমার এখানে বিস্তার মাধ্যম কোনটা হবে, বিস্তার মাধ্যম হবে হচ্ছে তেল। আর বিস্তার দশা কোনটা হবে, বিস্তার দশাটা হবে হচ্ছে জল। ঠিক আছে, এটার খুব ভালো উদাহরণ কি হয় বলো তো, তোমার বাটার, মাখন যেটা। ঠিক আছে, এটার খুব ভালো উদাহরণ হচ্ছে মাখন। তবে কি, কড লিভার অয়েল। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এই ইমালশন যেটা তেলে জল জাতীয়, সেটার হচ্ছে উদাহরণ। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা কিছু প্রপার্টিজ দেখব। কি প্রপার্টিজ, আমরা কি জানি যে বিস্তার দশা বা বিস্তার মাধ্যম, এই জিনিসগুলোর যে রেশিওটা বা কিরকম হবে, এটা কিরকম হবে, যেরকম হচ্ছে কোলায়েডের ক্ষেত্রে হয়েছিল, সেম কোলায়েডের মতনই হবে। কিন্তু এখানে যে জিনিসটা আমরা ফার্স্টেই বলে দিয়েছি যে কি হবে আমাদের, তোমার বিস্তার দশা, বিস্তার মাধ্যম, দুটোকেই কি হতে হবে, জল হতে হবে। সেকেন্ড কি, এটা টিন্ডাল এফেক্ট শো করবে, ব্রাউনিয়ান মোশন শো করবে, তাই না? ইলেকট্রোফোরেসিস এটার ক্ষেত্রে হতে পারবে, এটার ক্ষেত্রে কোয়াগুলেশন হতে পারবে। তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমরা এর প্রপার্টি হিসাবে বলতে পারি। এর মধ্যে আরো কিছু প্রয়োগ আছে, যেমন ধরো সেটা কড লিভার অয়েল যেটা বলা হলো, সেটাকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো কি, এগুলো হচ্ছে কিন্তু এক ধরনের ইমালশন, তাই না? তারপরে ধরো আমরা যে ক্রিম লাগাই, আমরা যে আমাদের গায়ে ক্রিম লাগাই, আমরা গরমকালে আমরা দেখি না যে আমাদের হচ্ছে চামড়া খুব শুকিয়ে যায়, তাই না? গরমকালে বলছি, শীতকালে আমরা দেখি না আমাদের চামড়া খুব শুকিয়ে যায়, তখন কি করা হয়, তখন আমরা যে গায়ে ক্রিম লাগাই, এই ক্রিম গুলো কি প্রসেস তৈরি হয়, এই ক্রিম গুলো কিন্তু তোমার ইমালশনের মাধ্যমেই হচ্ছে তৈরি করা হয়। ঠিক আছে, আমরা কলেজে আমাদের প্রবাবলি সেকেন্ড ইয়ারে এরকম একটা প্র্যাকটিক্যাল ছিল, যেখানে হচ্ছে আমরা ইমালশনের মাধ্যমে কিন্তু আমরা ক্রিম তৈরি করেছিলাম, মানে তোমার যেটা গায়ে মাখার ক্রিম যেটা আমরা বলি, সেই বডি লোশন টাইপের সেরকম ক্রিম, ক্রিম কিন্তু এগুলো বানানো যায়। তা তোমার ওষুধ তৈরির ক্ষেত্রে, তারপরে তোমার কি বলে সেটাকে, ওষুধ তৈরির ক্ষেত্রে, তোমার কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে কিন্তু ইমালশনের একটা বিরাট ভূমিকা রয়েছে। তাহলে আমরা সেখানে যদি আমরা প্রপার্টিজ বলি, তো প্রপার্টিজ এর মধ্যে আমরা কি বলতে পারি, যে এটা হচ্ছে টিন্ডাল এফেক্ট শো করবে, টিন্ডাল প্রভাব দেখাবে, ব্রাউনিয়ান মোশন দেখাবে, ব্রাউনিয়ান গতি, তাই না? ব্রাউনিয়ান গতি দেখাবে। তারপরে আমরা থার্ড কি বলছি, যেখানে বিস্তার দশা ও মাধ্যম, জল হবে, জল বলছি, তরল হবে, তাই না? আমাদের বিস্তার দশা আর বিস্তার মাধ্যম কি হবে, তরল হবে। বোঝা গেল? আর কি, বাদ বাকি কোলয়েডের ধর্মগুলোর মতন এগুলো হচ্ছে ধর্ম শো করবে। আর এটার প্রয়োগ কিসে কিসে করা হয় আমরা বললাম, প্রয়োগ কিসে কিসে করা হয়, ফার্স্ট যেটা আমরা বললাম সেটা হচ্ছে তোমার ওষুধ তৈরিতে, আর সেকেন্ড কি, প্রসাধনীতে। এই দুটোর ক্ষেত্রে মেইনলি হচ্ছে আমরা ইমালশনটাকে ইউজ করে থাকি।
ঠিক আছে? তাহলে আজকে আমাদের এখানেই আমরা আমাদের পড়াটাকে শেষ করছি। এর পরের দিন আমরা কি করবো? আমরা বেশ কিছু কোয়েশ্চেন্স সলভ করবো। ঠিক আছে? আমরা বেশ কিছু কোয়েশ্চেন সলভ করবো। করে নিয়ে আমরা এই চ্যাপ্টারটাকে হচ্ছে শেষ করে দেবো। ঠিক আছে? তোমরা ভালো মতো করে এতটুকু পড়ে রাখবে যাতে এরপরে যখন আমরা কোয়েশ্চেন গুলো সলভ করবো তোমাদের যাতে সেটাতে কোনো অসুবিধা না হয়। তুমি যেন ভালো মতো করে কোয়েশ্চেন্স গুলো সলভ করতে পারো। বোঝা গেল? ঠিক আছে, ভালো মতো করে পড়বে, ভালো মতো করে যেন চ্যাপ্টারের যে কনসেপ্টটা সেটা ঠিক মতো করে থিওরিটাকে আমরা করে নিচ্ছি। তো এরপরে যখন আমরা কোয়েশ্চেন্স গুলো করবো তখন কিন্তু আমাদের কোনো প্রবলেম না। ঠিক আছে? ভালো করে পড়তে থাকো। দেখা হচ্ছে পরের ক্লাস।